আমার যে বন্ধু গ্রুপগুলো বাহিনী তাদেরকে রায়হান স্যারের বিষয়টা জানালাম। তারা অনেক যুক্তি দিয়ে আমাকে বোঝালো এটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমার সাহস্য হেসে যাহাইলাও তাহাই কদু, ঘুরে ফিরে রেজাল্ট এই দাঁড়ায় তুমি রাজি। পিয়াসা চুপ হয়ে আছে। ওকে, বেস্ট অফ লাক। তোমার বিয়েতে কি উপহার দিব বলো? তুমি তুমি যেটা চাইবে সেটাই দিব। হেসে বলল পিয়াসা, আপনার কাছে আমার চাওয়ার কিছুই নেই। আপনি খুশি হয়ে যা দিবেন তাই হবে আমার পরম পাওনা। আচ্ছা তাই হবে, যাও। পিয়াসা রুম থেকে বেরিয়ে গেল। আইমান বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ল, দরজা বন্ধ করে দিল। এখানে ডায়েরি নেই, তাই মোবাইলের নোটপ্যাডে লিখল, তুমি হারিয়ে গেছো যে পথে, সে পথ আমার হলো জানা। এই হৃদয় পথ রয়েছে খোলা, কবু ফিরে আসতে নেই মানা। নিজের দোষে তোমায় হারালাম, তাই সকল ব্যথা ভুলে গেলাম। আবার লিখল, রাতের কুদুম যেভাবে চেয়ে থাকে নবনীল পেতে, ঠিক তেমনি আমি অপেক্ষায় রব কবু তোমায় পেতে। কুয়াশার চাদরে মোড়ানো গ্রামের শীতকে বিদায় জানিয়ে আর একদিন পরে ওরা ফিরে যাবে শহরে ওদের অস্থানীয় গন্তব্যে। পরিযায়ী পাখির মতো দুদিনের অতিথি হয়ে এলো যেন, ওদের সবার মন সঙ্গীহারা একলা পাখিটির মতন বিষণ্ণ। আইমানের মন মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়া জাহাজের নাবিকের মতো বিপন্ন। কারণটা কোনো এক রহস্যময়ী নারী, যার হাসি মোনালিসার হাসির চেয়েও মোহনীয়, যার হাঁটা যেন চপল ছন্দ, নুপুরে ধ্বনি, যার ব্যক্তিত্ব পাহাড়ের মতো মজবুত, যার ছায়া দেখো তার হৃদয়ে কাঁপন ধরে। সে তার নাগালেই, সে তার চোখের সামনে ছোট্ট হাসি ছানার মতো তীর তীর করে হেলে দুলে চলে। এ তো কাছে থেকেও সে যোজন যোজন দূরে। সে দূর আকাশের শুকতারা, নয়তো কোনো ছায়া মানবী। শুধু বক্ষ জুড়ে তৃষিত তাতক পাখির ন্যায় তাকিয়ে থাকা যায়। চাইলেও ছোঁয়া যায় না, চাইলেও কাছে যাওয়া যায় না। একটা অদৃশ্য শিকল দিয়ে তার হৃদয়টাকে কেউ যেন বেঁধে রেখেছে, প্রকাশ করার কোনো সামর্থ্য নেই তার। তার মায়ের মনও খারাপ, গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে বলে। বালিকা বয়সে তার বধূ জীবন শুরু হয়েছে এই বাড়িতেই। চার বিহালা পালকি করে তাকে নিয়ে এসেছে এই শ্বশুরবাড়িতে। কত অল্প বয়স ছিল, ভারী ভারী পা ফেলে গানের তালে তালে তারা গায়ের এবড়ো থেবড় মিঠো পথ মারিয়ে গ্রামের পর গ্রাম পার করলো। সেই মধুময় দিনের কথা স্মরণ করে তার দু চোখ আর্দ্র হয়ে উঠল। কোথায় আর সেই মানুষটা? কেন হাত ছেড়ে চলে গেল? এই বুঝে জীবনের নিষ্ঠুর নিয়ম। আলিশারও ভীষণ মন খারাপ, চার দেওয়ালে বন্দি নাগরিক জীবনের কথা ভেবে। গ্রামের মুক্ত হওয়া, নির্মল সবুজের সমরণ, আকাশের বিশালতা, গাছে গাছে পাখিদের মুখরিত কলবল, পদ্মপুকুরে পানকৌড়ি ডুবে সাঁতার, বিকেলে সাথীর মিলে দল বেঁধে খেলা করা। এই উচ্ছলতার দিনগুলো আবার কবে ফিরে পাবে তা কে জানে। দাদিরও মনটা খুব বেজায় ভার। এতদিন ঘর ভরা মানুষ ছিল, তাই মানুষটা বেশি প্রফুল্ল ছিল। সবাই ছেড়ে যাবে তাকে ছেড়ে, সে হয়ে যাবে রাত জাগা দুঃখিনী মায়ের মতো। পিয়াসার সুপ্ত অন্তরটা বড্ড ছন্নছাড়া হয়ে আছে। মা বাবা ছাড়া কে তুলে দিবে তাকে বরের হাতে? সে যে বড় অনাথ, সে কি সত্যি ঢাকায় গেলে কারো বউ হয়ে যাবে? শত বিক্ষিপ্ত ভাবনা তাকে আষ্টেপৃষ্টে ধরেছে স্বর্ণলতিকার ন্যায়। অলস দুপুরের সাথে পাল্লা দিয়ে পিয়াসার মাঝেও অলসতা এলো। আইমানদের ঘরের পাশ ঘেঁষেই একটা পুকুর। পিয়াসা হেঁটে গেল সেদিকে। চারোদিক থেকে রোদ্দুর তার তেজ কমিয়ে নিয়ে নেমে এলো পুকুর পাড়ে। পাড়ের এক পাশে একটি আম গাছের গোড়ায় পিয়াসা বসলো। দুপুরে খাওয়ার পর সবাই ভাত খামু দিচ্ছে। পিয়াসা অনেক চেষ্টা করেও তান্ডা ঘরে যেতে পারেনি, তাই নীরবে দরজা খুলে বেরিয়ে এলো। পুকুরের দিকে ঝুঁকে আছে একটা বড়ই গাছের ডাল। একটি মাছরাঙি পাখি পুকুরের মাছ বরাবর উপর দিয়ে ওপার থেকে উড়ে এসে সে ডালে বসলো। পিয়াসার দৃষ্টি নিবন্ধন হলো সেদিকে। পাখি তার খুব প্রিয়, কত চড়ুই ধরেছে গ্রাম থাকতে, আর ফুরুত করে দুহাত মিলে ছেড়েও দিত। স্বচ্ছ পানির নিচে স্থির চোখে মাছরাঙাটি ওত পেতে আছে মাছ শিকারের জন্য। একটু পরে ঝুপ করে পানিতে ডুব দিল। চোখের পলকেই ছোট্ট একটা পুঁটি মাছ ধরে ফেলল। ঠোঁটের মাছ বরাবর কামড়ে ধরে ডালে উঠে বসলো, মাথা ওপাশ এপাশ করে খেয়ে ফেলল। পিয়াসা আপন মনে কিটকিটি হাসলো, পাখিটি উড়ে গেল। পিয়াসাও পাখিটার মতো পাড়ে বসে পানি নিচে তাকালো। ও মা, তার চোখ চকচক করে উঠল রুপোলি থালার মতো। পুকুর পাড়ে রোপণ করা আছে গুলো পাটি গাছের সবুজ গোড়া, আঁকড়ে আছে ছোট ছোট চিংড়ি। কি মন ভালো করা দৃশ্য, কি অদ্ভুত সুন্দর। মনে হচ্ছে কেউ নিজে হাতে রক্তশূন্য সাদা চিংড়িগুলোকে সিরিয়াস করে প্রতিটি গাছের গোড়ায় সাজিয়েছে।
নিজেকে দমাতে পারছে না সে। পিয়াসা সেলোয়ারের দুপা ভাঁজ করে হাঁটুর কাছাকাছি তুলে ভিজিয়ে দিল। স্যান্ডেল রেখে আস্তে করে পানিতে নামলো। আয়মান বাইরে ছিল, এখন পুকুরের বিপরীত পাড় দিয়ে বাড়ির দিকে আসছিল। হঠাৎ ঘাটের দিকে চোখ পড়তে দেখে পিয়াসা নিচের দিকে ঝুঁকে কী যেন করছে। আয়মান নীরবে চুপি চুপি ঘাটের কাছাকাছি এলো। একটা মোটা আম গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। উদ্দেশ্য পিয়াসা কী করছে পানিতে তা অবলোকন ও অনুধাবন করা। না চাইলেও আয়মানের চোখ গেল পিয়াসার উদাম পায়ে। ডুবো পানিতে পিয়াসার ফর্সা ভেজা পা দুটো ভারী কোমলীয় লাগছে। তার উপর পাতলা কালো কুচকুচে লোম, যেন সাদা কাগজের বুকে শিল্পী রাখা কালো তুলির শৈল্পিক আঁচক। যুবতী মেয়ের পা যুগলে যে দুর্নিবার আকর্ষণ থাকতে পারে তা এইমাত্র আয়মান টের পেল। কিন্তু পিয়াসা দুহাত দিয়ে মাটিতে কী খুঁজছে? কিছু হারিয়ে গেল নাকি? তার কাছে এমিটের দুল বা হাতের আংটি? যাই জিজ্ঞেস করি বলে আয়মান এগিয়ে পাড় বরাবর দাঁড়ালো। পিয়াসা তাকে দেখেনি। সে চিংড়ি মাছ ধরার চেষ্টা করছে। পিয়াসা কী খুঁজছো? অপ্রত্যাশিতভাবে আয়মানের কণ্ঠ শুনে পিয়াসা চমকে গেল। ও মা, আপনি এখানে কেন? এই বলতেই অসাবধানতাবশত কাত হয়ে পড়ে গেল পানিতে। আহ, পড়ে গেলে কেন? আপনার জন্যই তো। আমি তো তোমার উপকার করতেই আসলাম। উপকার না অপকার করেছেন। এই ঠান্ডায় পানি থেকে উঠতে উঠতে বলো, জুবুথুবু হয়ে কাঁপছে শীতে। পানিতে কি পড়েছে তোমার? উহ, আমি চিংড়ি মাছ ধরতে নামলাম। হোয়াট? বলি আইমান উদ্দাম হাসি হেসে ফেলল। কই চিংড়ি মাছ দেখি। রাতে তাহলে ভেজে খাবো। আমার হাতেই ছিলমুঠি বন্দি। পড়ার সাথে সাথেই ওরা পানিতে পড়ে গেল। বেশ হয়েছে, তাদের জলেই মানায়, মানুষের হাতে নয়। যাই, তোমার জামা কাপড় তো আমি চিনি না, আলিশাকে ডেকে দিচ্ছি। আয়মান চলে গেল। পিয়াসা ভ্যাঁ করে পেছন দিকে ভেঙচি কাটলো আয়মানকে, কারণ সে জানে আয়মান শুনতে পাবে না। বেশ খানিকটা এগিয়ে ঘরের দিকে চলে গিয়েছে। আলিশা জামা সালোয়ার এনে দিল। পিয়াসা চেঞ্জ করে ঘরে চলে গেল। রোদে দিয়ে এনে রাখা লেপের গরম ভাঁজে পা ঢুকিয়ে বসলো। তারপর লোমের উষ্ণতা নিজেকে ঢেকে ফেলল। আয়মান তার খাটে লেপ না পেয়ে অন্য রুমে খুঁজলো। বুঝলো লেপ মুড়ি দিয়ে আছে পিয়াসা। শব্দ করে বলল, আলিশা, আমার গরম লেপ কই? আমি পিয়াসা আপুকে এনে দিয়েছি। কারণ রোদ থেকে তো সবচেয়ে তোমার লেপ আনা হয়েছে। তোমার লেপ বেশি, একেবারে টাটকা গরম তাই। পিয়াসা শুনে লেপের নিচ থেকে বের হয়ে উঠে বসলো। ধলাই মলাই করে আয়মানের খাটে গিয়ে লেপটি রেখে দিল। আয়মান পিছন দিয়ে দু কদম লম্বা পা ফেলে তার রুমে চলে গেল। আজব তো পিয়াসা, আমি তোমাকে কিছু বলছি, এমন করে এনে দিলে যে? অনুযোগের সুরে জিজ্ঞেস করলো আয়মান। মৃদু হেসে পিয়াসা জানালো, আরে তা নয়, আমি যদি জানতাম এটা আপনার লেপ তাহলে গাইয়ে দিতাম না। সত্যি বলছি। না, বলছি, ঠান্ডা লাগবে যে। আমার জন্যই তো পানিতে পড়ে গেলে এই অবেলায়। লাগুক ঠান্ডা, হোক অসুখ, কেন যে বেঁচে আছে এই 2 পয়সার প্রাণটা? অভিমানী গলায় বলল পিয়াসা। আয়মানের খুব দুঃখ পেল পিয়াসার এমন কথায়। আর পারছে না সহ্য করতে। পিয়াসার হাত চেপে ধরল। জিজ্ঞেস করলো, তোমার ধারণা আমি জেনেও লেপ কই জিজ্ঞেস করলাম? শুধু ধারণা নয়, এটাই আমার বিশ্বাস। বলে পিয়াসা জল জল চোখে আয়মানের হাতের দিকে চাইলো। আয়মান এক ঝাটকে তার হাত ছেড়ে দিল। মোটা গলায়, আচ্ছা ঠিক আছে, যাও তুমি। পিয়াসা চলে গেল আয়মানের সামনে থেকে। আয়মান ঘর থেকে বেরিয়ে গেল। অনেক রাত করে ঘরে এলো। গভীর আফসোসের সাথে চিন্তা করলো, কেন এমন হচ্ছে আমার সাথে? বলি একটা ভেবে। ঘটে যাওয়া বিপরীত কিছু। শুরু থেকে এই মেয়েটার সাথে আমার এমন হয়ে আসছে। গায়ের মাটিকে বিদায় জানিয়ে নির্ধারিত দিনে তারা ফিরে এলো ঢাকায়। তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আয়মান কলেজে চলে গেল। আলিশা ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে গা ছেড়ে দিল। পিয়াসা আয়মানের মায়ের সাথে বাসা ঝাড়া মোছার কাজে হাত লাগালো, কোমরে ওড়না বেঁধে। তা দেখে আয়মানের মা মনে মনে ভেবে উঠল, ইস, রাহানে পছন্দ করে পিয়াসাকে, নইলে এই সংসারী মেয়েটাকে আমি রেখে দিতাম। রাতে রাহান আয়মানদের বাসায় গেল। সবার সাথে দেখা করে কুশলাতে জানালো। পিয়াসার কাছে গেল, কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি কেমন আছেন স্যার? জানি না কেমন আছি। আপনাকে কেমন বিনম্র দেখাচ্ছে স্যার। ঠিক ধরেছ তুমি। শুরুতেই বলি, আমার খুব ইচ্ছে ছিল তোমার জন্য একটা উপহার নিয়ে আসি, কিন্তু তুমি তা নেবে না, তাই আনিনি। খুব ভালো করেছেন। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। এই ধ্রুব সত্যিটাই
আজ আমার জীবনে ঘটতে যাচ্ছে। রায়হান রিক্তার বিষয়ে ডিটেলস জানালো পিয়াসাকে। বলল, কার্ড ছাপাতে দিয়েছে বাবা, বিয়েতে তুমি আসলে আমার খুব ভালো লাগবে। বলতে বলতে রায়হানের গলা ধরে এলো, উঠে দাঁড়িয়ে গেল, পিয়াসার দুগাল চেপে ধরলো, কপালে বেশ কয়েকটা এলোপাথারি চুমু দিয়ে পাগলের মতো বলল, খুব 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 সরি, এই সুখটুকু ছিনিয়ে নিলাম বলে। এই তো শেষ পিয়াসা। হনন পায়ে বাসা থেকে বেরিয়ে গেল রায়হান। কোনো এক অদ্ভুত কারণে পিয়াসার মনটা বিষণ্ণতায় ভরে গেল, আঁখি কোনো ছলছল করে উঠল। রায়হান তাকে চেয়েও পায়নি, এ দোষ কারোই নয়। রায়হান পিয়াসাকে ভালোবাসে, এটা তার ভুল নয়। আবার তার পরিবার মেস না হওয়ায় মেয়েকে ঘরে তুলবে না, এটাও তার দোষ নয়। সমাজে চলতে গেলে কিছুটা হলেও লেভেল মেস করতে হয়, বেশি উঁচু নিচু হয়ে গেলে অ্যাডজাস্ট করা মুশকিল। পিয়াসা রায়হানকে ভিন্ন চোখে দেখে না, এটাও তার দোষ নয়। মনের বিরুদ্ধে লড়াই করে বেশিক্ষণ ভালো থাকা যায় না। এই পৃথিবীতে কিছু কিছু দুর্ঘটনা ও ঘটনার জন্য কেউই দায়ী নয়। পিয়াসা আলিশার সাথে রায়হানের বিষয়টা শেয়ার করলো। আলিশা ছুটে গিয়ে তার মাকে জানালো। তার মা তাকে নিয়ে আয়মানের রুমে গেল। আয়মানকে জিজ্ঞেস করলো, পিয়াসাকে তোর কেমন লাগে? হঠাৎ একথা কেন বলছো মা? রহস্যভরা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো আয়মান। রায়হানের পরিবার পিয়াসাকে কিছুতেই মেনে নেবে না। শুনলাম। রায়হান বলছে সব। তাই বলছে কি, অনাথ মেয়েটা কেমন লোকের ভাগ্যে পড়ে খোদাই জানে। তুই বিয়ে করে ফেল বাবা। হ্যাঁ ভাইয়া, সব দিক দিয়ে খুব ভালো পিয়াসাপু, তুমি রাজি হও। জন্মানিয়ে বলল আলিশা। আয়মান সংকোচপূর্ণ গলায় বলল, মা ধরো, আমার দিক থেকে ইয়েস। বাট তার মতামত নেবে না? হুম এভাবে তো চিন্তা করিনি। আচ্ছা, আমরা চলে যাই, ওকে ডেকে পাঠাই। তুই সরাসরি প্রপোজ কর, ইনশাল্লাহ রাজি হবেই। তার মা মেয়ে উঠে গেল। আয়মান পিছন দিয়ে ডাকলো, এই মা আলিশা, কি আশ্চর্য কাণ্ড তো, তোমরা জিজ্ঞেস করলেই তো হয়। সামান্য পরে পিয়াসা আয়মানের রুমের ভিতরে ঢুকলো। মেঘ মুখে জিজ্ঞেস করলো, স্যার, আলিশা বলল আমাকে ডেকেছেন আপনি? আয়মান যেন বাক্যহারা হয়ে পড়ল, গুছিয়ে কী বলবে বুঝে উঠতে পারছে না। অতিরিক্ত আবেগের সময় এবং প্রিয়জনের সামনে মানুষ গুছিয়ে কথা বলতে পারে না। চেয়ার, বলেন কেন ডেকেছেন? বসো না একটু, জানি তোমার মন খারাপ এখন। তাই বুঝি সান্ত্বনার বুলি ছুড়তে ডেকেছেন? একদম না। তো বলেন, বলছি, নইলে চলে যাব বলছি। আয়মান পিয়াসার সামনে গিয়ে দাঁড়ায় নিবেদিত সুরে, মা আর আলিশা একান্তই চায় তোমাকে আমাদের বাসায় বউ বানাতে। পিয়াসার কান লাল হয়ে গেল শুনে। কেউ যেন তাকে হঠাৎ করে বিদ্যুৎ শক দিল, উত্তেজিত হয়ে গেল তড়িতেই। কণ্ঠকে চড়াই দিয়ে তাতানো চোখের তারা, চাই আর আপনি? আমি মায়ের কথার অবাধ্য হই কিভাবে? কিন্তু আমি চাই না, চাই না, চাই না বলে পিয়াসা দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢোকে, ফুবিয়ে ফুবিয়ে কাঁদতে লাগলো। আয়মান পিছন দিয়ে পিয়াসাকে খুঁজতে রুম থেকে বেরিয়ে এলো। দেখলো পিয়াসার নাক চোখ লাল করে ওয়াশরুম থেকে বের হলো। নাটক, সিনেমা ও বাস্তব দুনিয়ায় মেয়েরা কাঁদার জন্য কেন যে ওই এক ওয়াশরুমে বেছে নেয়? মেয়েরা হয়তো অনেক কিছু লুকিয়ে প্রকাশ করতে পছন্দ করে। আচ্ছা, নাকি আমার প্রপোজাল করা ঠিকভাবে হয়নি? আমি আসলেই মায়ের ক্যাবলাকান্ত? আমি নাকি আবার ইংরেজি সাহিত্যর পড়াশোনা করছি? কতভাবেই তো ইমপ্রেস করা যেত, কী করলাম এটা? হুট করে বলে দিলাম মার বউ বানাতে চাই। আর আমি বা আর কীভাবে বলতে পারি? যতবারই একটু কাছাকাছি হওয়ার চেষ্টা করছি, উল্টো কাহিনী ঘটে যায়। অমনি সে আমাকে ভুল বোঝে। আমি সব ভাবতে ভাবতে ফের নিজের রুমে চলে গেল। নিজের উপর এক পাহাড় বিরক্ত নিয়ে মাথার পিছনে ঘষে দিল হাত মুঠি করে। বিয়ে নিয়ে বসার আগে কেউ কোনো প্রসঙ্গই তুলল না। আয়মানের মা বোনকে না করে দিয়েছে তাই। ইচ্ছার বিরুদ্ধে কাউকে রাজি করিয়ে বিয়ে সে করতে চায় না। তখন পিয়াসার মন ছাড়া দেহটা ভারী বস্তু ছাড়া আর কিছুই মনে হবে না। তাই শেষে চেষ্টাটুকু করে দেখবে। পিয়াসা যেন নিজ থাকেই তাকে পছন্দ করে বিয়ে করতে চায়। আজ পিয়াসার রেজাল্ট দিয়েছে। অপ্রত্যাশিতভাবে রেজাল্ট ভালো হয়, মন খুব ভালো তার। গত রাতের টেনশনে ঘুম হয়নি বললেই চলে। আশঙ্কিতভাবে বাবাকে হারিয়ে ভালো প্রস্তুত নিতে পারেনি পরীক্ষার জন্য। তাই খুব শঙ্কায় কেটেছে তার প্রতিটি মুহূর্ত। বুকের ভেতর টিপ টিপ করছিল সকাল থেকেই। আয়মান সকালে বের হয়ে যেতেই পিয়াসা রোল নাম্বার নিয়ে গিয়েছে। সে নিজেও মোবাইলে মেসেজ দিয়ে রেখেছে রেজাল্টের জন্য। বাবাকে মনে করে অঝরে কেঁদেছে। বিকেলে আয়মান বাসায় ফিরল, হাতে মিষ্টির বড় একটা প্যাকেট। ভাইয়া, পিয়াসাপুর রেজাল্ট ভালো হয়েছে, তাই বুঝি মিষ্টি আনলে? ভালো করেছে বাবা। আজ যদি মেয়েটার বাবা মা বেঁচে থাকতো, অবশ্যই তাকে মিঠাই খাওয়াতো।
মিষ্টি আনার আরেকটি উপলক্ষ রয়েছে। আমার প্রমোশন হয়েছে মা। আমি আর স্কুলে ক্লাস নিব না, কলেজেই সব ক্লাস নিব। অর্থাৎ তোমাদের ছেলে এখন কলেজের লেকচারার। ওয়াও, কংগ্রাচুলেশন ভাইয়া। যাই পিয়াস আপুকে জানাই গিয়ে। আয়মান নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভাত খেলো। পিয়াসাকে ডাকতে বলল আয়মানের মা। পিয়াসা মিষ্টি হাসি নিয়ে ডাইনিং টেবিলের পাশ ঘেঁষে দাঁড়ালো। কংগ্রাচুলেশন পিয়াসা। থ্যাংক ইউ স্যার। আপনাকে অভিনন্দন প্রমোশন হওয়ার জন্য। আয়মানের মা টেবিলের উপর থাকা মিষ্টির প্যাকেটটি খুললেন। পিয়াসা ধরে মিষ্টিমুখ করো। আন্টি আমি সাদা মিষ্টি কম খাই, কালো জাম পছন্দ করি। ও আচ্ছা, নাও কালো জাম আছে তো। তোমার স্যার 3 পদ মিলিয়ে এনেছে। আমিও খাওয়াবো আপুকে, বলে আলিশা পিয়াসাকে মিষ্টিমুখ করালো। মা আমাকে খাওয়াবে না তোমার হাতে মিষ্টি? বলল আয়মান। দিছি তো বাবা, এই নে হাঁ কর। মা তোমাকে একটা খাওয়ানোর বলে আয়মানের মায়ের পছন্দের মিষ্টি মায়ের গালে পুড়ে দিল। সবাই সবাইকে মিষ্টি খাওয়ালো আয়মান পিয়াসা ছাড়া। ভাইয়া আপুকে মিষ্টিমুখ করাবা না? দিচ্ছি। আয়শা ও তার মা চলে গেল নিজেদের রুমের কাজের বাহানায়। আয়মান একটা মিষ্টি কাঁটা চামচে গেঁথে নিল। পিয়াসা ঠোঁটের সামনে ধরল। পিয়াসা খেতে অনাগ্রহ দেখাচ্ছে। আয়মান বুঝতে পেরে শক্ত মুখে বলল, আমি মাকে জানিয়েছি তুমি রাজি হও। মা বুঝতে পেরেছে। সমস্যা নেই পিয়াসা, তুমি তোমার মতোই থাকো। এবার হাঁ করো। পিয়াসা স্মিত হেসে মিষ্টি খেয়ে নিল। চলে গেল আলিশার রুমে। আয়মান ব্যথিত মনে পিয়াসার চলে যাওয়ার দিকে চেয়ে রইল নিষ্পলক চাহনিতে। সে খুব চেয়েছে পিয়াসার হাতে একটু মিষ্টি খেতে। ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় হয়ে গেল। পিয়াসার পছন্দ মতো ভার্সিটিতে চান্স পেল না। জগন্নাথের ভর্তি হতে হলো অবশেষে। পিয়াসাকে নিয়ে এসব দৌড়ঝাঁপ আয়মানই করছে। পড়াশোনার যাবতীয় কিছু আয়মান একে একে এনে দিল। রায়হান শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছে, দেশের বাইরে চলে যাবে। সেখানে একটি কোম্পানিতে তার ভালো বেতনের চাকরি হয়েছে। আজ রায়হানের গায়ে হলুদ, কাল বিয়ে। আয়মানদের সাথে তাদের পারিবারিক ঘনিষ্ঠতাও রয়েছে। তাই আয়মানের সাথে আলিশা ও পিয়াসাও গায়ে হলুদের দিনে রাতে তাদের বাসায় উপস্থিত রয়েছে। বাসার ছাদে হলুদের সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সবাই ছাদে যার যার মতো করে হৈ হুল্লোড়ে মেতে আছে। রায়হানদের পুরো বাসা খালি। পিয়াসা ওয়াশরুমে যাওয়ার জন্য বাসায় এলো। বাসার গেট খোলা, যেহেতু একটু পরপরই নানা কারণে ও আসছে, তাই ওয়াশরুম থেকে বের হতে দেখে পুরো বাসা অন্ধকার। দেওয়ালে হাত রাখছে পিয়াসা। মোবাইলের আলো ফেলল। সামনে অচেনা একটি ছেলেকে দেখে পিয়াসা চমকে উঠল। কে আপনি ভাইয়া? চিনবে না তুমি, চিনবে না তুমি, একটু এদিকে আসো তো বলে পিয়াসার হাত ধরে টেনে বিছানা নিয়ে চিৎ করে শুয়ে দিল। ছেলেটি বলিষ্ঠ বাহুর ধরে পিয়াসা আটকে গেল পেরেকের মতো। হলুদ শাড়িতে হলুদ সাজে হলদে রানী সেজে বসে আছে কার জন্য? ছাড়েন বলছি বেয়াদব, আমি চিৎকার দেব কিন্তু। ও নো, তাই নাকি বলে ছেলেটা পিয়াসার ব্লাউজের রশি টেনে খুলে ফেলল। পেটের উপর থেকে কাপড় সরিয়ে নাভিতে মুখ ডুবিয়ে দিল। পিয়াসা ছেলেটির চুল খামচি দিয়ে সরিয়ে দিল। ছেলেটি পিয়াসার দু কাঁধ থেকে ব্লাউজের হাতা সরিয়ে উদাম করে দিল। অধরে কামুক উষ্ণ ছোঁয়া দিতে দিতে ঘাড়ের এক পাশ থেকে আরেক পাশে গেল। বুকের উপর থেকে শাড়ির লাচুল সরিয়ে নিল। ব্লাউজের বোতাম একটা করে খুলতে ফেলতেই তার কানে এলো আয়মানের কণ্ঠস্বর। তীব্র গতিতে উঠে পালিয়ে চলে গেল ছেলেটি। একে আয়মান পিয়াসাকে ছাদে না দেখে নিচে খুঁজতে এলো। আয়েশা হলুদের ডালা সাজানো নিয়ে ব্যস্ত বলে আসতে পারিনি। পিয়াসা কোথায় তুমি? কী ব্যাপার, বাসা অন্ধকার কেন? কারেন্ট তো যায়নি বলে আয়মান রায়হানের বাসায় সব লাইট জ্বালিয়ে দিল। এ কি তুমি বিক্ষিপ্ত অবস্থা বিছানায়? ঘাড়ের রগ ফুলে গেল আয়মানের। সমস্ত শিরা উপশিরা ছোটাছুটি করতে লাগলো। পিয়াসা নীরব বাসায় আয়মানের বুকে ঝাঁপিয়ে পড়ল, যেন আয়মান তার এক পৃথিবীর নির্বলতা ও আশ্রয়। উভ্রান্তের মতো কাঁদতে লাগলো। আর ভাঙা ভেজা গলায় বলল, স্যার আপনি অনেক ভালো, অনেক 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 পছন্দ করি আপনাকে। আপনি এখন না এলে আমার সব শেষ হয়ে যেত। আয়মানের বুকে পিয়াসা মুখ ডলতে লাগলো। আয়মান স্তব্ধ হয়ে রইল। পিয়াসার মাথায় হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ব্লাউজের ফিতা লাগিয়ে দিল। দু হাতার টেনে উদাম কাঠ ঢেকে দিল। বলল, উপরে বোতামটা লাগাও। ছেলেটাকে দেখলে চিনবে? চিনব। পিয়াসা হাত ধরে ছাদে নিয়ে গেল। শিকারির চোখের মতো অনেক খুঁজেও সেই ছেলেকে আর খুঁজে পেল না। স্যার আমি বাসায় চলে যাব, খুব খারাপ লাগছে। আচ্ছা আসো তাহলে। আয়মান রিক্সা যোগে পিয়াসাকে বাসার নিচে দিয়ে আবার রায়হানদের বাসায় চলে গেল। পিয়াসা সব চেঞ্জ করে নিল, নিজেকে ধাতস্থ করে সময় নিল। পড়ার টেবিলে বসে মাথা নিচু করে ঝিম হয়ে রইল।
মার্কার পেন খুঁজতে আয়মানের রুমে গেল পিয়াসা। আয়মানের টেবিলে বেখেয়াল বশত চোখ গেল একটা ডায়েরির উপরে। আজ পিয়াসা এমনিতেই আয়মানের উপর ভীষণ প্রচ্ছন্ন। বাবা, সে আর ডায়েরিও লিখে আজকাল। দেখি তো বলে পিয়াসা আয়মানের ডায়েরির একের পর এক পাতা উল্টিয়ে পড়তে লাগলো। বিস্ময়ের পাগল পাগল দশা পিয়াসার।